সপ্ত পাহাড়ে যায় হাইকিং করতে, আর সেখানে গিয়ে তারা ফেঁসে যায় এই জঙ্গলের একটি রহস্যময় মায়াজালে। কারণ এই 5 জনের মধ্য থেকে যে কোনো একজন ছিল প্রেতাত্মা। এখন তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের মধ্য থেকে কে এই প্রেতাত্মা। তা না হলে তারা ফেঁসে থাকবে এই জঙ্গলে এবং তাদের পেছনে পড়ে থাকবে এই জঙ্গলের বিভিন্ন রকমের ভূত। এরকমই একটি ইন্টারেস্টিং গল্প নিয়ে তৈরি আজকের এই ইন্দোনেশিয়ান মুভি, যার নাম সেকুয়ান লিমো। এর বাংলা অর্থ 5 বন্ধু। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমাদেরকে মাউন্ট মাদিওপুরের কথা বলা হয়, যেখানকার পাহাড়ি রাস্তা সম্পর্কে একটি প্রচলিত কথা আছে। ওই রাস্তা দিয়ে চলার সময় যদি কেউ পিছে ঘুরে তাকায় তাহলে কিছু একটা তার পিছে পড়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একটা পডকাস্ট স্টুডিও দেখতে পাই। এই পডকাস্টের হোস্ট হলো ডিনি এবং ডেরি, যারা বিভিন্ন মানুষের ভৌতিক অভিজ্ঞতা তাদের পডকাস্টে শোনায়। আজ তাদের পডকাস্টে এসেছে বাগাস এবং তার বন্ধুরা মাউন্ট মাদিওপুরে গিয়েছিল এবং সেখানে তাদের ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। যে ঘটনা সম্পর্কে শোনাতেই বাগাস এই পডকাস্টে এসেছে। ডিনি বাগাসের অভিজ্ঞতা শোনার জন্য উদগ্রীব ছিল, তাই সে এখনই তাকে বলতে বলে। তবে ডেরি এসে তাকে পডকাস্ট শুরু করার জন্য তাড়া দেয়। তারা পডকাস্টের জন্য বসে পড়ে। ডেরি জানায় বাগাস যে ফুটেজগুলো তাকে দেখিয়েছিল সেগুলো সে স্ক্রিনে চালাবে। ডেরির একজন সহকর্মী সেই ফুটেজগুলো চালাতে শুরু করে, কিন্তু দেখা যায় সে ভুলে বাগাসের ব্যক্তিগত কিছু ছবি চালিয়ে দেয়, যেখানে আমরা একজন মেয়ের ছবি দেখতে পাই। ডেরি এতে করে বেশ বিরক্ত হয়, সেই সাথে বাগাস হয়ে পড়ে বিব্রত। বোঝাই যাচ্ছিল বাগাস এই মেয়েটিকে পছন্দ করে। এখন সবকিছু গুছিয়ে নিয়ে তারা আবারও বসে পড়ে। ফুটেজে মাউন্ট মাদিওপুরের ছবি এবং তাদের 5 বন্ধুর ছবি দেখানো হয়। পাহাড়ের ছবি দেখে ডিনি বলে যে এই ছবি দেখেই বোঝা যাচ্ছে রাতের বেলা পাহাড়টি বেশ ভৌতিক হবে। এরপর তারা লাইভ শুরু করে। ডেরি এবং ডিনি দর্শকদের স্বাগত জানাতেই বিদ্যুৎ চলে যায় এবং সেই সাথে চলে যায় ওয়াইফাইও। ডেরি সবকিছু সামলানোর চেষ্টা করছিল, এদিকে তার এক ইন্টার্ন মেয়ের মনে হচ্ছিল এই সবকিছু ভৌতিক কর্মকাণ্ড। হয়তোবা যে ভূতুরে গল্প বাগাস শোনাতে এসেছে সেটা শোনানো হোক, এটাই ওই ভূত চায় না। তাই সে প্রার্থনা করতে শুরু করে। আর এসবের মধ্যে আবারও বিদ্যুৎ চলে আসে। ডেরি এবং ডিনি এবার শো শুরু করে। তারা তাদের দর্শকদের স্বাগত জানায়, আর এরপর সে পরিচয় করিয়ে দেয় যে আজ তাদের পডকাস্টে একজন বিশেষ অতিথি এসেছে। সে হলো বাগাস, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে সিকুয়ান লিমো নামে ভাইরাল। ডিনি বাগাসকে জিজ্ঞাসা করে সিকুয়ান লিমো মানে কি। বাগাস জানায় জাভান ভাষায় সিকুয়ান শব্দের মানে হলো বন্ধু, আর লিমো মানে 5, অর্থাৎ সিকুয়ান লিমো মানে 5 বন্ধু। এই ভিডিওতে 5 বন্ধুকে দেখা যাবে, যারা কিনা একসাথে ওই পাহাড় চড়বে। আর শেষ পর্যন্ত দেখা যাবে এই 5 বন্ধুদের মধ্য থেকে একজন ভূত এবং বাকি 4জন এই ব্যাপারে জানেই না। ডেরি বলে আজ থেকে ঠিক 1 বছর আগে এই ঘটনাটি ঘটেছে। এখন 1 বছর আগে ঘটা এই ঘটনাটি বাগাস দর্শকদের খুলে বলে। আজ থেকে 1 বছর আগে বাগাস ঠিক করে সে প্রথমবারের মতো পাহাড়ে ঘুরতে যাবে লেনিকে সঙ্গ দেওয়ার জন্য। লেনি হলো তার ওই বান্ধবী যার ফটো আমরা তার ল্যাপটপে দেখেছিলাম। লেনি মূলত একাই ওই পাহাড়ে যেতে চেয়েছিল। সে ভালোভাবে জাভানিজ ভাষাও জানে না, এ কারণেই এই চিন্তায় বাগাস তার সাথে যায়। দৃশ্য চলে যায় 1 বছর আগে। আমরা দেখতে পাই লেনি এবং বাগাস মাউন্ট মাদিওপুরের সামনে এসে দাঁড়িয়েছে। লেনি বলে সে বিশ্বাসই করতে পারছে না যে তাকে সঙ্গ দেওয়ার জন্য বাগাস এত দূর চলে এসেছে। বাগাস বলে সে তাকে সবকিছু থেকে রক্ষা করবে। আমরা বুঝতে পারি বাগাস সত্যি লেনিকে পছন্দ করত। লেনির এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। তাদের দুজনের পরিচয় হয়েছিল ইউনিভার্সিটিতে। তারা এখনো একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। যাই হোক, এখন বাগাস ভেতরের দিকে এগোতেই হঠাৎ করে একজন মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি তার উপর ভীষণ বিরক্ত হয় এবং জিজ্ঞাসা করে বাগাস কেন তাকে ধাক্কা দিল। সে কি তার ওয়ালেট এবং বাকি সবকিছু চুরি করতে চাইছে? অর্থাৎ মেয়েটি এখানে বাগাসকে পকেটমার ভাবছিল। কোনো মতে এই ঝামেলা পার করে বাগাস রিসিপশনে গিয়ে পৌঁছায়, যেখানে এই পাহাড় সম্পর্কিত অনেক তথ্য লেখা ছিল। সেখানে কিছু মানুষের তালিকাও ছিল যারা কিনা এই পাহাড়ে এসে হারিয়ে গিয়েছে অথবা মারা গিয়েছে। বাগাস এই পাহাড় সম্পর্কে অনেক কিছুই জানতো, আর এর কারণ হলো সে লেনিকে ইমপ্রেস করার জন্য গত রাতেই যত তথ্য, যত ভিডিও এবং পডকাস্ট ছিল এই পাহাড় সম্পর্কে সবকিছু মুখস্থ করে এসেছে।
এখন বাগাস সেখানে নাদিয়া নামের একটা মেয়ের ছবি দেখতে পায়, যে কিনা 12 সেপ্টেম্বর 2017 সালে এই পাহাড়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। আর এই মেয়েটা আর কেউ নয়, বরং একটু আগেই তার সাথে ধাক্কা খাওয়া ওই মেয়েটি ছিল। যেটা বুঝতে পেরে বাগাস ভীষণ ভয় পেয়ে যায়। ভয় লাগলেও ব্যাপারটা তো নিজের ক্রাশের সামনে প্রকাশ করা যাবে না, তাই সেই ভয়টাকে লুকিয়ে সে কোনো মতে নিয়ম অনুযায়ী তাদের ফোন নাম্বারটা লিখে দেয়। এদিকে বেজের লোকেরা যখন জানতে পারে যে তাদের এখানে প্রথমবার আসা, তখন তারা খুব অদ্ভুতভাবে তাদেরকে স্বাগত জানায় এবং নিয়মের বাইরে গিয়ে তাদের ব্যাগ চেক করা হয়। বেজের কর্মীরা দেখতে পায় বাগাসের ব্যাগে অসংখ্য জিনিস রয়েছে, এমনকি সেখানে কুড়াল পর্যন্ত রয়েছে। কর্মীরা এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। প্রশ্ন শুনে বাগাস একটু অবাক হয়ে বলে, পাহাড় চড়তে গেলে আরোহীদের কুড়াল তো লাগেই, এটা তো তাদের নিরাপত্তার জন্য। কর্মীরা তাদের একটি ব্রেসলেট পরিয়ে দেয়, যেটা তাদের ফিরে যাওয়ার সময় দিয়ে যেতে হবে। এখানে কর্মীরা তাদেরকে মনে করিয়ে দেয় যে এই পাহাড় সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, আর তা হলো এই পাহাড়ে চড়ার সময় পেছনে ফিরে দেখা যাবে না, তাহলে পেছনে কিছু একটা পড়ে যাবে। যা শুনে বাগাস হেসে বলে, সব পাহাড় সম্পর্কে এরকম সব কথা প্রচলিত থাকে। এরপর লোকগুলো বলে, একটি ছেলে এখানে আছে যে কিনা পাহাড়ে ঘুরতে এসেছে, তবে সে একা পড়ে গিয়েছে, তাই তারা যেন তাকে সাথে করে নিয়ে যায়, তাহলে বেচারাকে একা একা পাহাড়ে চড়তে হবে না। তারা এও বলে দেয় যে এই পাহাড়ে বেজোড় সংখ্যা ওঠা উচিত হবে না, তাই তারা যেন পথে আরো একজন খুঁজে নেয় এবং জোর সংখ্যা হয়েই পাহাড়ে চড়ে। এখন লেনি এবং বাগাস চলে যায় একা পড়ে যাওয়া ওই ছেলেটির কাছে। ছেলেটির নাম হলো ডিকি। বাগাস তাকে জিজ্ঞাসা করে যে সে আগে পাহাড়ে উঠেছে কিনা। উত্তরে ডিকি তাদেরকে ইমপ্রেস করার জন্য বলে সে প্রতিদিনই পাহাড় চড়ে। যা শুনে বাগাস কতগুলো পাহাড়ের নাম নেয়, যার উত্তরে ডিকি বলে সে সবগুলোতেই চড়েছে। বাগাস মাউন্ট ফুজির নাম নিলে ডিকি বলে এই পাহাড়ে সে তো গত সপ্তাহেই চড়েছে। এতে করে বাগাস বিরক্ত হয় এবং জানায় মাউন্ট ফুজি জাপানে অবস্থিত, সে কিভাবে গত সপ্তাহে সেই পাহাড়ে চড়ল। ডিকির এই মিথ্যা বলার ব্যাপারটা লেনির ভালো লাগে না। সে বলে তাদের উচিত দুজনেরই যাওয়া, তারা দুজনে জোর সংখ্যা রয়েছে, সেই সাথে শুধু শুধু বাড়তি মানুষ নেওয়ার কি দরকার। কিন্তু বাগাস বলে ডিকি অভিজ্ঞ এবং সে তাদের সাথে থাকলে তাদের সুবিধা হবে। ডিকিরও তাদের মতো একদিনেই ফিরে আসার পরিকল্পনা। এখন অবশেষে তারা ডিকিকে নিয়ে যাত্রা শুরু করে। ট্রাকিং শুরুর স্থানটিতে গিয়ে ডিকি বলে এখনই 12টা বেজে গিয়েছে, তারা যদি সন্ধ্যার মধ্যে পাহাড়ের চূড়ায় উঠতে চায় তাহলে তাদের অন্য রুট দিয়ে যেতে হবে, যে পথ তাদের প্রথম চেক পয়েন্ট পর্যন্ত দ্রুত পৌঁছাতে সাহায্য করবে। লেন বলে তাদের এখনই তাড়াহুড়া করার কোনো দরকার নেই, এমনিতেই তারা বেজোড়, তাদের জোর সংখ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তখনই পেছনে কেউ একজন তাদেরকে ডাক দেয়। তারা পেছনে ফিরে তাকিয়ে চমকে ওঠে। দেখা যায় ভয়ের কিছু না, বরং তাদের মতো আরেকজন হাইকার দাঁড়িয়ে আছে। তবে ছেলেটি দেখতে একটু অন্যরকম হওয়ায় তারা চমকে গিয়েছিল। ছেলেটি বলে তার বন্ধুরা তাকে ফেলেই চলে গিয়েছে। সে এতক্ষণ তাদের কথা শুনছিল এবং বুঝতে পেরেছে যে তাদেরও একজন হাইকার দরকার, তাই সে তাদের সাথে যোগ দিতে চায় যদি তারা কিছু মনে না করে। ডিকি এটা শুনে খুশি হয়ে যায় এবং তার নাম জিজ্ঞাসা করে। ছেলেটি তার নাম জানায় জুনা। এমন অদ্ভুত নাম দেখে তারা বেশ অবাক হয় এবং তাকে নিয়ে মজা করতে থাকে। তবে জুনার এতে কোনো রকম কষ্টই লাগে না। তার অন্যরকম চেহারা, তার নাম নিয়ে মজা করা, এই সব কিছু তার জন্য স্বাভাবিক ছিল। এমনকি বাগাস এবং ডিকি তো তাকে মজার ছলে হনুমান পর্যন্ত বলে। এইসব কথাবার্তা শুনে লেনি কিছুটা বিব্রত হয়। তবে জুনা বেশ মজার মানুষই ছিল, তাই সে উল্টে নিজেকে নিয়েই আরো বেশি মজা করতে থাকে। তারা বুঝতে পারে জুনা বেশ মজাদার সঙ্গী হতে পারে, তাই তারা তার হাতের ব্রেসলেটটি চেক করে একসাথে রওনা দেয়। এখন তারা জোর সংখ্যা ছিল এবং একে অন্যের সাথে পরিচিত হচ্ছিল। কিছুদূর যাওয়ার পর একটি জায়গায় এসে ডিকি তাদেরকে আবারও থামায় এবং সেখানে জায়গাটি দেখিয়ে বলে এই জায়গা দিয়ে শর্টকাটে যাওয়া যায়। সে মুখে বলছিল তাদের ডানে যেতে হবে, অথচ তার হাতটা বামের দিকে ইশারা করছিল। তিনজন এতে করে একটু অবাকই হয়। ডিকি এটা বুঝতে পেরে নিজের হাতের দিকে তাকায় এবং হাত নামিয়ে তাদেরকে ডানে যেতে বলে। ঝোপঝাড় জঙ্গল ভর্তি রাস্তা দেখে বাকি তিনজন কিছুটা দ্বিধায় পড়ে যায়। বাগাস বলে তার মনে হয় তাদের সোজা রাস্তা দিয়েই যাওয়া উচিত।
দৃশ্য চলে যায় পডকাস্টের স্টুডিওতে। বাগাস বলতে থাকে যে যখন তারা আসল রাস্তা না ধরে শর্টকাট রাস্তা দিয়ে যেতে শুরু করে তখনই তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। আসল রাস্তা ধরে গেলে তাদের মাত্র 1 ঘন্টার মধ্যেই প্রথম চেক পয়েন্টে পৌঁছানোর কথা, কিন্তু তারা 1.5 ঘন্টা পার হয়ে গেলেও প্রথম চেক পয়েন্টটি পায় না। দৃশ্য আবারও ফিরে যায় বাগাসের গল্পে। অনেকক্ষণ খুঁজেও চেক পয়েন্ট না পেয়ে একটি খালি জায়গা দেখে বাগাস তাঁবু পেতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। লেন বলে এইভাবে চললে তারা চেক পয়েন্টে গিয়ে সূর্যাস্ত দেখতে পাবে না, তাদের এগিয়ে যাওয়া উচিত এবং ডিকি তার কথায় সায় দেয়। হঠাৎই জুনা তাদেরকে থামায় এবং কান পেতে শুনতে বলে। তারা সবাই নদীর কলকল ধ্বনি শুনতে পায়। জুনা বলে কাছেই যেহেতু নদী আছে তাই তারা এখানেই বিশ্রাম নিতে পারে, ব্যাপারটা তাদের জন্য বেশ সুবিধাজনক হবে। তাই তারা ঠিক করে তারা এখানেই কিছুক্ষণ থামবে। লেন চলে যায় আগুন জ্বালানোর জন্য কাঠ আনতে। বাগাস তার সাথে যেতে চায়, তবে লেন নিষেধ করে। লেন চলে গেলে জুনা জিজ্ঞাসা করে যে তাদের কাছে কয়টা তাঁবু আছে। বাগাস বলে একটি তাঁবু আছে, আর সে এবং লেন তাতে একসাথেই থাকবে। জুনা তখন জিজ্ঞাসা করে যে তারা বিবাহিত কিনা। বাগাস বলে তারা বিবাহিত না, তবে ইনশাল্লাহ আল্লাহ দিলে তারা খুব দ্রুতই বিয়ে করবে। যা শুনে জুনা এবার বেশ অবাক হয় এবং বলে বিবাহিত না হয়ে তাদের একসাথে থাকা উচিত না, তাদের আলাদা আলাদা তাঁবু নেওয়া উচিত। এই সব কিছু নিয়ে ডিকি নানান রকম কথা বলে মজা করতে থাকে, তবে বাগাস তার কথায় অনড় থাকে যে সে লেনের সাথেই থাকবে। অনেকক্ষণ যাবৎ লেনের কোনো খবর না থাকায় লেনকে খুঁজতে বাগাস একটু এগিয়ে যায়। একসময় বাগাস দেখতে পায় জঙ্গলের ভেতরের দিকে লেন এগিয়ে যাচ্ছে। বাগাস তাকে একা একা এত দূরে যেতে নিষেধ করে, তবে লেন তার কোনো কথাই শোনে না। বাগাস যখন লেনের পেছন পেছন যাচ্ছিল তখন পেছন থেকে লেন তাকে ডাক দেয়, অর্থাৎ সামনে এতক্ষণ যে ছিল সে লেন ছিল না। আতঙ্কে বাগাসের চোখগুলো বড় বড় হয়ে যায়। সে লেনকে জিজ্ঞাসা করে এতক্ষণ সামনে কে ছিল। লেন এই কথার কিছুই বুঝতে পারে না। এমন সময় হঠাৎই পেছন থেকে চিৎকারের শব্দ ভেসে এলে লেন পেছনে ফিরতেই যাবে, তখন বাগাস তাকে আটকায় এবং বলে এই পাহাড়ে পেছনে ফেরা নিষেধ। এরপর তারা ধীরে ধীরে ডিকি এবং জুনার কাছে যায়, যেখানে ডিকি চিৎকার করছিল, কেননা তার সামনেই দূরে পাথরের উপর একজন লোক চুপচাপ বসে আছে, যার কোনো নড়াচড়া নেই। বাগাস বলে এরকম কিছু একটা সে একটু আগে নিজেও দেখেছে। তারা এতে করে বেশ ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, তবে জুনা বলে সে ভূত প্রেতে ভয় পায় না। হঠাৎই লেনি তখন আতঙ্কের সাথে আঙুল দিয়ে ওই স্থানটি দেখায়। তারা তাকিয়ে দেখতে পায় যেখানে ওই লোকটি বসেছিল সেখানে এখন কেউই নেই। ভয়ে তারা তাঁবুর ভেতরে ঢুকে গেলেও জুনা এসবে পাত্তা দেয় না। সে লোকটি যেদিকে বসেছিল সেদিকেই হাঁটতে থাকে। লোকটি আসলে গায়েব হয়নি, বরং পাথরের উপর থেকে পড়ে গিয়েছিল। এটি কোনো ভূতটুত নয়, বরং এটি তাদের বয়সী একজন ছেলে। ছেলেটি অজ্ঞান হয়ে আছে, জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। জুনা টেনে তাকে তাঁবুর সামনে নিয়ে আসে এবং বাকিদের সাহায্য চায়। তারা সবাই যখন বুঝতে পারে এটি কোনো ভূত না, তখন তারা ছেলেটির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। দেখা যায় তার পালস খুব দুর্বল। তারা বুঝতে পারে ছেলেটি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছে, তাই তারা ছেলেটির শরীর গরম করার চেষ্টা করে। এমন সময় লেন লক্ষ্য করে এই ছেলেটির হাতে কোনো ব্রেসলেট নেই, অথচ এই পাহাড়ে যারা চড়ে তাদের প্রত্যেকের হাতেই ব্রেসলেট থাকে। একথা শুনে ডিকি আবারও চিৎকার করতে থাকে এবং বলতে থাকে এটি নিশ্চয়ই মানুষ নয়, বরং কোনো ভূত। তারা ছেলেটির পকেট চেক করেও আইডি কার্ড, মানি ব্যাগ কিছুই পায় না। জোনা তখন বলে হাইকাররা তাদের দরকারি জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে ভরে আন্ডারওয়্যারের নিচে রেখে দেয়, যেটা খুঁজতে শুরু করে জুনা। এরই মধ্যে তার ব্যাগে আইডি কার্ড পেয়ে যায় ডিকি। ছেলেটির নাম হলো অ্যান্ড্রিউ প্রামাজিত। প্রামাজিত পরিবার তাদের শহরে বিখ্যাত ধনীদের মধ্য থেকে একজন। এই জায়গায় দৃশ্য আবারও ফিরে আসে স্টুডিওতে। ডিনি বলে হয়তোবা ধনী অ্যান্ড্রিউ হেলিকপ্টারে করে পাহাড়ের চূড়ায় নেমেছে, তাই তার হাতে ব্রেসলেট পরতে হয়নি। এই নিয়েও তার সাথে ডেরির কথা কাটাকাটি হয়। এরপর আমরা আবারও গল্পে ফিরে যাই। এখন সন্ধ্যা নেমে এলে তারা ওই রাতটা সেখানেই কাটাবে বলে ঠিক করে। আগুন জ্বালিয়ে তারা অ্যান্ড্রিউর বিশ্রামের ব্যবস্থা করে। এরপর তারা বাগাসের রান্না করা নুডলস দিয়ে খাওয়া দাওয়া করে। এই সময় জুনার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। বাগাস তার সাথে যেতে চাইলেও সাহসী জুনা একাই চলে যায়। ডিকি জিজ্ঞাসা করে লেনির হাইকিং এবং পাহাড় চড়া পছন্দ কিনা, সে কেন এই যাত্রা করছে।
সবারই তো হাইকিং করার আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। লেনি এই কথা জবাব না দিয়ে বরং চুপ থাকে। তার চেহারাটা যেন পাল্টে যায়। কোনো কথার জবাব না দিয়ে সে সরাসরি চলে যায় ঘুমাতে। সে তার তাঁবুতে গিয়ে একটি লকেট বের করে, যার ভেতরে তার এবং তার মায়ের ছবি ছিল। দৃশ্য চলে যায় অতীতে। লেনির মূলত তার মা বাদে আর কেউই ছিল না। কলেজে পড়াশোনার জন্য তার মায়ের কাছ থেকে দূরে থাকতে হতো। পড়াশোনা শেষের পর ফাইনালি সে বাড়িতে আসে, তবে এরই মাঝে ইন্টার্নশিপের জন্য তাকে আবারও তার মায়ের থেকে দূরে যেতে হয়, যে ব্যাপারটা নিয়ে তার মা বেশ দুঃখী ছিল। লেনি তাকে বোঝায় যে ইন্টার্নশিপের জন্য তাকে যেতেই হবে, কেননা সে নিজে নিজের পায়ে দাঁড়াতে চায়। সে তার মায়ের বোঝা হয়ে থাকতে চায় না। তখন তার মা হেসে বলে, সন্তান কখনোই মায়ের জন্য বোঝা হয় না, তার মা তার জন্য সব সময় দোয়া করবে। একথা বলে যেহেতু লেনির দেরি হয়ে যাচ্ছিল, তাই ওই দিন লেনির মা লেনিকে নামিয়ে দেওয়ার জন্য নিজেই গাড়ি চালায়। গাড়িতেও লেনি বেশ চিন্তিত ছিল, কেননা তার দেরি হয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা নিয়ে লেনির মাও চিন্তিত হয়ে পড়ে এবং সে দ্রুত গাড়ি চালাতে যায়। এমন সময় হঠাৎই তাদের গাড়ির একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্টে লেনির মা মারা যায়। লেনি এতে করে একেবারেই একা হয়ে গিয়েছিল, আর এ কারণেই নিজের জীবনে একটু পরিবর্তন আনতেই হয়তো বা সেই পাহাড়ে এসেছিল। বর্তমান সময়ে মায়ের কথা ভাবতে ভাবতে লেনি কাঁদতে থাকে। এমন সময় হঠাৎই সে তার মায়ের কণ্ঠ শুনতে পায়, যে কিনা ফিস ফিস করে তাকে ডাকছিল। সে ধর্মড়িয়ে উঠে বসে এবং চারিদিকে তাকায়, তবে কোনো কিছু না দেখে নিজের মনের ভুল ভেবে সে আবারও শুয়ে পড়ে। এদিকে বাইরে বসে বাগাস বাকি দুজনকে লেনির দুঃখের কাহিনী বলছিল। হঠাৎ করেই বাগাস বলে ওঠে তার গায়ে কাটা দিয়ে উঠছে। জোনা বলে হয়তো বা বাতাস বইছে এই কারণে। আর ঠিক ওই সময় আমরা দেখতে পাই ঘুমান্ত লেনির উপর রয়েছে এক অশরীরী ছায়া, যাকে দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো পচং। এই ভয়ানক ব্যাপারে বাইরে থাকা ডিকি অথবা বাগাসের কোনো ধরনের ধারণাই ছিল না। এদিকে ডিকি তো বাগাসকে বলছিল যে লেন বেশ একা একটা মেয়ে, বাগাসের উচিত তার মনের কথা লেনকে বলে দেওয়া। সবচেয়ে ভালো হয় যদি তারা পাহাড়ের চূড়ায় ওঠার পর বাগাস নিজের মনের কথা লেনকে বলে দেয়। বাগাস কি করবে তা বুঝতে পারছিল না। তাকে এই ব্যাপারে ভাবতে বলে মাতাল ডিকি চলে যায় টয়লেটের জন্য। অন্যদিকে অ্যান্ড্রিউর একটু একটু করে জ্ঞান ফিরছিল। সে ঘুমান্ত অবস্থাতেই তার অতীতের কথাগুলো ভাবছিল। আসলে অ্যান্ড্রিউর প্রেমিকা গর্ভবতী হয়ে গিয়েছিল। সে অ্যান্ড্রিউকে কিছু একটা করতে বলে, তবে অ্যান্ড্রিউ ভয় পাচ্ছিল। যদি এইসব খবর পত্রিকায় চলে যায় তখন তার বাবার এবং ভাইয়ের সম্মান থাকবে না। তাই তার প্রেমিকা কাঁদতে কাঁদতে তাকে বলে অ্যান্ড্রিউর বাবা কখনোই তাকে যোগ্য সম্মান দেয়নি। সে কেন তাদের সম্মান নিয়ে ভাবছে। মেয়েটি এই সন্তানটিকে রাখতে চাইছিল, তবে অ্যান্ড্রিউ তার সম্মান হারানোর ভয়ে মেয়েটিকে অ্যাবর্শন করতে বলে। এই নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়ে যায়। তার প্রেমিকা একটা ছুরি নিয়ে তার উপর চড়াও হয়ে বসে। সে বলতে থাকে যে এই সন্তান যদি না বেঁচে থাকে তাহলে তাদের দুজনেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। অ্যান্ড্রিউ ঘুমের মাঝে এইসব কিছু ভাবছিল, তখনই আমরা দেখতে পাই তার মাথার পাশে এক ভয়ানক আত্মা বসে আছে, যে কিনা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অ্যান্ড্রিউ প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, যা শুনে বাইরে থাকা দুজন ছুটে চলে যায় অ্যান্ড্রিউর কাছে। অ্যান্ড্রিউ বলে সে হয়তো বা দুঃস্বপ্ন দেখেছে। অন্যদিকে মাতাল ডিকি কি করছিল তার কোনো ঠিক ছিল না। সে পানিতে ডুবে ডুবে গোসল করছিল এবং কিছু একটা প্রার্থনা করছিল। আমরা দেখতে পাই নদীর পাড়ে বসে কেউ একজন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কোনো মানুষ না। ডিকি পানিতে ডুব দিয়ে একটি পাথর তোলে। সে বৃষ্টির জন্য প্রার্থনা করতে থাকে এবং এক সময় বৃষ্টি নামে। ডিকি বলে সে তো এটাই চাইছিল। তখনই উপরে বসে থাকা ওই ভয়ানক আত্মা তাকে বলতে থাকে যে তার সব ধার দেনা শোধ করে দেওয়া উচিত। একথা শুনেই ডিকি চমকে ওঠে এবং উপরে তাকাতেই সে কাউকেই দেখতে পায় না। তবে এই ঘটনায় ডিকি ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত তাঁবুতে চলে আসে। সে দেখতে পায় সবাই ঘুমাচ্ছে, তাই সে তার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আমরা বুঝতে পারি এখানে ডিকি কোনো এক বিশেষ উদ্দেশ্যে এসেছিল। হতে পারে সে কোনো রিচুয়াল করতে এসেছিল এই নদীর তীরে, আর এই কারণেই সে বাকিদেরকে ভুল রাস্তা বলে এখানে নিয়ে এসেছিল, যাতে করে সে এই রিচুয়ালটি করতে পারে এবং তাকে একাও আসতে না হয়। আর এখন যেহেতু তার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সে এবার সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।
তবে তখনই জুনা উঠে বসে এবং বলে সে কোথায় পালাচ্ছে। সে তো তাদের দলের লিডার হয়ে সে কেন পালিয়ে যাচ্ছে। ডিকি তখন ইতস্তত করে বলে সে পালাচ্ছে না, বরং আগামী দিনের জন্য তৈরি হচ্ছে। এরপর সে কথা পাল্টানোর জন্য বলে যে তাদের উচিত তাঁবুর দরজা বন্ধ করে এরপর ঘুমানো। এছাড়া কিছুক্ষণ পরই ভোরের আলো ফুটবে, তাই ভোরের আলো ফোটার আগেই তাদের আবারও পাহাড় চড়ার জন্য তৈরি হতে হবে। লিডারের কথা মতো তারা তখনই উঠে আশেপাশের সব জিনিসপত্র গোছগাছ করে নেয়, সেই সাথে আশপাশটাও পরিষ্কার করে ফেলে। বাগাস বলে কখনো পাহাড়ে বেড়াতে গেলে নোংরা ছড়িয়ে আসা উচিত না। আসলে আমাদের সবারই এই কথা মনে রাখা উচিত। যাই হোক, ক্লান্তি, শরীরের ব্যথা বেদনা সত্ত্বেও তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারা সবাই কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছিল। বাগাস জিজ্ঞাসা করে কেন তাদের এত ভোরে উঠতে হলো। উত্তরে ডিকি বলে যে যদি দেরি হয় তাহলে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং ভিড় হয়ে যাবে। জঙ্গলের পথে ঘুরতে ঘুরতে তারা লক্ষ্যই করে না যে তাদের পেছনে কাফনে মোড়া সেই পচং তাদের পিছু করছে। অ্যান্ড্রিউ বলে যে তার কাছে পাহাড় চড়ার মতো প্রয়োজনীয় জিনিস নেই, তবে টাকা আছে। বাগাস এতে করে বিরক্ত হয়ে বলে টাকা বাকিদের কাছেও আছে। পাহাড়ে চড়ার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস সবার থাকা উচিত। তখন তাদের সামনে দিয়ে কিছু একটা চলে যায়, যা শুধুমাত্র অ্যান্ড্রুই লক্ষ্য করে। সে চিৎকার করে ওঠে এবং জুনা বলে যে হয়তো বা কোনো পাহাড়ি ভাল্লুক হবে। লেন তখন ভয়ে ভয়ে বলে এই জায়গায় কোনো প্রাণী থাকার কথা না। তাহলে কি সেই জিনিসটাই আছে যার তারা ভয় পাচ্ছে? ডিকি বলে এরকম কিছুই নয়। এই কথা বলতে বলতে সে সামনের দিকে তাকায় এবং তখনই ওই আত্মাটি তার সামনে চলে আসে, যেটিকে সে নদীর পাড়ে দেখেছিল। সেটি তাকে একই কথা বলে যে তার উচিত হলো ধার দেনা শোধ করা। ডিকি এতে করে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। সে বলতে থাকে সে ভূত দেখেছে, কিন্তু সামনে কাউকেই দেখা যায় না। জুনা বলে সামনে তো কিছুই নেই, অন্ধকারে গাছের ছায়া দেখে হয়তোবা তারা ভয় পাচ্ছে। এ কথায় ডিকি জুনার উপর ভীষণ রেগে যায়, তাকে সবার সামনে সামনে চলতে বলে। তবে ডিকি নিজে সবার পেছনেও চলতে রাজি হয় না। অবশেষে লেন সামনে চলে আসে এবং জুনা সবার পেছনে থাকে এবং তারা পথে চলতে শুরু করে। ওই সময় আমরা লেনের পেছনে ওই পচংকে দেখতে পাই, যে ব্যাপারে কেউ খেয়াল করে না। এখন সূর্য উঠলে তারা নাস্তা করার জন্য থামে। লেন ডিকিকে জিজ্ঞাসা করে যে তারা ঠিকঠাক পথে এগোচ্ছে কিনা, কেননা তাদের প্রথম চেক পয়েন্টে সূর্যাস্ত দেখার কথা ছিল, অথচ তারা সূর্য উদয়ও দেখতে পেল না। ডিকি তার কথার তেমন একটা জবাব না দিয়ে বরং সামনে এগিয়ে যায় টয়লেটের জন্য। তখনই হঠাৎ তার উপর আবারও আগের ওই আত্মাটি ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখতে পাই এই আত্মাটির কপাল বরাবর একটি ব্লেড ঢোকানো, হয়তোবা কেউ তাকে ব্লেড দিয়ে ঠিক এইভাবেই মেরে ফেলেছিল। আত্মাটি ডিকির গলা চেপে ধরে এবং বলে তার ধার দেনা শোধ করতে। একথা শুনে ডিকি কিছু চকলেট এবং টাকা পয়সা দেয়, তবে এতে আত্মাটি শান্ত হয় না, বরং সে বলে তার দেনা পরিশোধ করতে। ডিকি সেটিকে আঘাত করতে চায়, কিন্তু আত্মাটি অদৃশ্য হয়ে যায় এবং ডিকি নিজের হাতেই ব্যথা পায়। এরপর আমরা ডিকির অতীতের একটা ঝলক দেখতে পাই সে মোবাইলে জুয়া খেলছে। তার জুয়া খেলার একটি খারাপ অভ্যাস হয়ে গিয়েছিল। জুয়া খেলার জন্য সে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার করত। তার এই ধার করা টাকা ফেরত নেওয়ার জন্য একদিন তার বাড়িতে একজন লোক আসে। লোকটি তার দরজায় ধাক্কা দেয় এবং তাকে তার দেনা পরিশোধ করতে বলে। ডিকি তখন তার কথার জবাব না দিয়ে বরং বাড়ি থেকে পালানোর ফন্দি করতে থাকে। লোকটি ওই সময় ঘরের সামনে কিছু কাঠের স্তূপের ওপর উঠে জানালার দিকে ডিকিকে দেখার চেষ্টা করে। ওই সময় ডিকির ঘরের সামনেই বসে একজন লোক করাত দিয়ে কাজ করছিল। এখন ঘরের পেছনের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ডিকি হট্টগোলের শব্দ শুনতে পায় এবং তাকিয়ে দেখতে পাই ওই লোকটি তার জানালা থেকে ফসকে গিয়ে নিচে পড়ে গিয়েছে এবং করাতের উপরে পড়ায় করাতের ব্লেডটি তার কপালে ঢুকে গিয়েছে। এভাবেই সে সেখানেই মারা গিয়েছে। যেহেতু লোকটি তার দেনার জন্য মারা গিয়েছিল, তাই লোকটির আত্মা এখনো পর্যন্ত ডিকির পেছনে পড়ে আছে। এরই মধ্যে দলের সবাই সেখানে চলে আসে এবং সবাই তার সাথে বেশ রাগারাগি করে, কেননা এতক্ষণ হয়ে যাওয়ার পরও তারা ঠিক জায়গা মতো পৌঁছাতে পারেনি। লেন রাগ করে বলে যে সে যেন এবার ঠিকঠাক বলে যে সে আসল রাস্তা চেনে কিনা। এখানে ডিকিও লেনের উপর রেগে যায়। এমন সময় তারা আরো কিছু হাইকারকে দেখতে পায়, ফলে সবাই ছুটে তাদের কাছে যায় এবং চেক পয়েন্টের রাস্তা জিজ্ঞাসা করে।
মেয়েগুলো কিছুটা অদ্ভুত ছিল, তাদের কাছ থেকে ঠিকানা বের করা এতটা সহজ ছিল না। তবুও বাগাস কোনো মতে জানতে পারে যে কিছু দূর গেলেই তারা দ্বিতীয় চেক পয়েন্টটি খুঁজে পাবে। তাই কথা না বাড়িয়ে তারা দ্রুত সেই চেক পয়েন্টের দিকেই ছুটে যায়। কিছুটা যাওয়ার পর তারা দ্বিতীয় চেক পয়েন্ট পেয়ে যায়। এবার টিকি বেশ খুশি হয়ে যায় এবং বলে যে সে জানতো তারা খুব দ্রুতই এই চেক পয়েন্টটি খুঁজে পাবে। তার কথা না শুনলে তারা বিপদে পড়তো। বাকিরাও চেক পয়েন্টটি খুঁজে পেয়ে বেশ খুশি ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো চেক পয়েন্টে যে লোকগুলো ছিল তারা তাদের দিকে বেশ অদ্ভুত ভঙ্গিতে তাকিয়েছিল। তারা ব্যাপারটা তেমন একটা লক্ষ্য করে না। তারা এই চেক পয়েন্টে থাকা একটি রেস্তোরাঁয় বসে এবং খাবার অর্ডার করে। খাবার অর্ডার করতে গেলে জুনাকে দেখে রেস্তোরাঁর লোকটি বেশ ভয় পেয়ে যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে জুনাকে ভয় পাচ্ছে, কেননা বাগাস যখন তার সামনে আসছিল তখন সে স্বাভাবিক হয়ে যাচ্ছিল, আবারও যখন জুনা তার সামনে আসছিল তখন সে ভয় পাচ্ছিল। লোকটি এখানে বাগাসদেরকে পাহাড়ের ওই নিয়মের ব্যাপারে মনে করিয়ে দেয়। তখন বাগাস তাকে বলে যে তারা নিজেরাও প্রথমে জুনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তবে সে এখন তাদের বন্ধু হয়ে গিয়েছে। এরপর সে জুনাকে বলে তার বন্ধুরা এই চেক পয়েন্টে আছে কিনা খুঁজে দেখতে। জুনা বলে সে খুঁজে দেখেছে, তারা এখানে নেই। বাগাস তখন 5টি খাবারের জন্য অর্ডার করে। লোকটি অবাক হয়ে বলে 5টি খাবার কেন, সে তো 5 জন দেখতে পাচ্ছে না। বাগাস তাকে চুপ করিয়ে দেয় এবং 5টি খাবার দিতে বলে। রেস্তোরাঁর লোকটি আর কথা বাড়ায় না। টাকা দেওয়ার সময় অ্যান্ড্রিউ বারবার বলতে থাকে সে টাকা দিতে চায়, তবে বাগাস তো কিছুতেই লেনের সামনে অন্য কাউকে টাকা দিতে চাইছিল না, এতে করে তার ইজ্জত থাকবে না। তবুও অ্যান্ড্রিউ এখানে জোর করে। সে পকেট থেকে টাকা বের করলে টাকার পরিবর্তে কতগুলো পাতা বেরিয়ে আসে, যা দেখে রেস্তোরাঁর লোকটি আবারও ভয় পেয়ে যায়। পরে দেখা যায় তার পকেটে ভুলক্রমে পাতাগুলো ঢুকে গিয়েছিল। অ্যান্ড্রিউ এবার আসল টাকা বের করে এবং বোঝা যায় যে সে আসলেই ধনীর দুলাল। আমরা ব্যাকগ্রাউন্ডে বাগাসের কণ্ঠ শুনতে পাই, যে কিনা জানায় যে দ্বিতীয় চেক পয়েন্টে এসে সে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে তাদের 5 জনের ভেতরে যে কোনো একজন মানুষ নয়। এরপর তারা সবাই মিলে খাবার খেতে শুরু করে। খাবার তেমন একটা ভালো ছিল না, তবে এতক্ষণ পর খাবার খেতে পারার ব্যাপারটা তাদের জন্য বেশ স্বস্তিদায়ক ছিল। বাগাস খেতে খেতে তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকায়। একসময় সে বলে তাদের মধ্য থেকে যে কোনো একজন মিথ্যা কথা বলছে, তাদের মধ্যে কেউ একজন হয়তোবা মানুষ নয়। জুনা বলে সে নিজেই বলেছে ভূত বলতে কিছুই নেই। তবুও বাগাস সবার দিকে লক্ষ্য রাখতে বলে। সে যখন কথা বলছিল তখন তাদের পেছনে রেস্তোরাঁর ওই লোকটি বন মানুষের মতো একটি প্রাণী দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। সে বারবার বাগাসকে বলতে থাকে তাদের এই দলের ভেতরে কোনো একটা সমস্যা আছে। বাগাস সেটি মাথা থেকে তাড়াতে পারে না। বাগাস দল থেকে দূরে চলে গেলে দুটো ছেলে তার কাছে লাইটার চায়। সে যখন কথা বলছিল তখন তার পুরনো ধরনের কথাবার্তা শুনে ছেলে দুটো হাসাহাসি করতে থাকে। তারা বাগাসের বাবাকে নিয়েও মজা করে। তখন বাগাস জানায় তার বাবা নেই, সে একজন এতিম। অন্যদিকে লেন লক্ষ্য করে ডিকির হাতে একটি আঁচড়ের দাগ আছে। সেই ব্যাপারটা দেখেও চুপ করে থাকে। এদিকে জুনা লেনকে উদ্দেশ্য করে বলে যে সে মনে মনে আশা করছে যে তার বন্ধুরা এর পরের পয়েন্টেই রয়েছে। লেন বলে সে যেন চিন্তা না করে, তারা তার পাশে আছে। জুনা বলে সেও যেন মনে রাখে তার আশেপাশে মানুষ আছে যারা তাকে ভালোবাসে, তার খেয়াল রাখে, সে যেন কখনোই নিজেকে একা না ভাবে। এদিকে বাগাসের কাছে থাকা ওই ছেলে দুটো তাকে সাবধান করে বলে যে তারা যেন আগামীকালকের আগেই তাদের হাইকিং শেষ করে, তারা যেন এই পাহাড় থেকে বেরিয়ে যায়, কেননা আগামীকালকের দিনটা ভালো না। ততক্ষণে সেখানে অ্যান্ড্রিউ চলে আসে। সে জিজ্ঞাসা করে আগামীকাল কি। তখন ছেলে দুজনের একজন জানায় আগামীকাল সুরো, আর এই সুরোর রাতে কেউ এই পাহাড়ে থাকে না। বাগাস এই কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং বলে ডিকির ব্যাপারটা তাকে একটু ভাবনায় ফেলেছে। অ্যান্ড্রিউ বলে সে বরং ডিকিকে ধন্যবাদ দিতে চায়, কারণ তারা যদি উল্টোপাল্টা পথে গিয়ে হারিয়ে না যেত তাহলে তারা কখনোই তাকে খুঁজে পেত না। এই সময় সেখানে চলে আসে লেন এবং জুনা। লেন কিছুটা সামনে গিয়ে যায় এবং একা একা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকে। বাগাস এসে তার পাশে দাঁড়ালে সে মুগ্ধ কণ্ঠে বলে এখানেই এত সুন্দর দৃশ্য, তাহলে তৃতীয় চেক পয়েন্টে গেলে সেখানকার দৃশ্য না জানি আরো কত সুন্দর হবে। আর পাহাড়ের চূড়ার ব্যাপারে তো কোনো কথাই নেই। লেন বাগাসকে জিজ্ঞাসা করে সে কি ভাবছে। বাগাস বলে ডিকির কথা মন থেকে তাড়াতে পারছে না সে, যা শুনে লেন জানায় তার নিজেরও কিছুটা খটকা লাগছে। ডিকির কথা এবং কাজ মিলছে না, তার হাতে কিছুটা আঁচড়ের দাগও আছে।
এই সময় লেন গত রাতের মতো তার মায়ের কণ্ঠের ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। সে সামনের দিকে এগিয়ে যায় এবং বাগাসও তার পেছন পেছন যেতে থাকে। বাগাস লেনকে ডাকতে থাকে কিন্তু সে তা শোনে না। এই সময় লেন একটি খাদে পড়ে যেতে যায়। শেষ মুহূর্তে বাগাস এসে কোনো মতে তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ভয় পেয়ে কাঁদতে কাঁদতে লেন বলে কেউ একজন তার নাম ধরে ডাকছিল। বাগাস বলে সেও তো তার নাম ধরে ডেকে তাকে ফেরানোর চেষ্টা করছিল। তখন লেন বলতে যায় যে ওই কণ্ঠটি আসলে তার মায়ের কণ্ঠ ছিল। তবে সে সেটা বলে না, বরং ফিরে আসার সময় সে কাফনে মোড়ানো ওই পচংকে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। আচ্ছা, যারা এখনো পচং কি তা জানেন না তাদের জন্য বলে দিতে চাই, জাভানিজ ভাষায় পচং মানে হলো কাফনে মোড়া আত্মা। বাগাস এখানে তার ভুল ভাঙিয়ে বলে যে সামনে তো পচং নয়, বরং জুনা দাঁড়িয়ে আছে। জুনাকে দেখে লেন কিছুটা শান্ত হয়। ভয়ে সে বাগাসের হাত ধরে ফেলেছিল, যা দেখে জুনা হেসে বলে পাহাড়ের চূড়ার জন্য অপেক্ষা না করে বরং বাগাসের কাজ সেরে ফেলা উচিত। অর্থাৎ সে এখানে লেনকে প্রপোজের কথা বলছিল। যে ব্যাপারটা এড়িয়ে তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা তৃতীয় চেক পয়েন্টে গিয়ে পৌঁছায়। সেখানেও লোকজন তাদের দিকে অদ্ভুত ভঙ্গিতে দেখছিল। এর কারণ তারা বুঝতে পারছিল না। তবে সামনে এগোতে পেরে তারা ভীষণ খুশি ছিল। একটি অদ্ভুত ব্যাপার হলো তারা উপরের দিকে উঠলেও বেশিরভাগ মানুষই নিচে নেমে আসছিল। এর কারণ হতে পারে আগামীকাল কেউ পাহাড় চড়তে চায় না, কেননা আগামীকাল হলো সুরো। এখন চেক পয়েন্টে তারা তাদের ব্যাগগুলো রাখে এবং জুনা তার বন্ধুদের খুঁজতে এগিয়ে যায়। লেন বলে তাদের যেহেতু বাকি তিনজনের উপর সন্দেহ হচ্ছে, তাই তাদের উচিত বাগাসের যে জিনিসগুলো বাকি তিনজনের কাছে আছে সেগুলো তাদের কাছে রেখে দেওয়া, যাতে করে উল্টোপাল্টা কিছু দেখলেই তারা এই তিনজনের কাছ থেকে পালিয়ে যেতে পারে। তখন সে দেখতে পায় অদ্ভুত ভঙ্গিতে ডিকির শরীর কাঁপছে এবং সে প্রার্থনা করছে। ঠিক একইভাবে আমরা তাকে এর আগেও রাতে প্রার্থনা করতে দেখেছিলাম। বাগাস এতে ভয় পেয়ে যায় এবং সেখানে চলে আসে। বাগাস চাইছিল না লেনি এই সবকিছু দেখে ভয় পেয়ে যাক, তাই লেনি সেদিকে যেতে চাইলে বাগাস তাকে আটকায়। এদিকে জুনা অ্যান্ড্রিউকে নিয়ে গিয়ে সবাইকে তার বন্ধুদের কথা জিজ্ঞাসা করছিল। সে ডাকলে বা জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিচ্ছিল না, কিন্তু অ্যান্ড্রিউ জিজ্ঞাসা করলে সবাই উত্তর দিচ্ছিল। ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল। দৃশ্য চলে যায় জুনার অতীতে। আমরা দেখতে পাই তার কলেজ ক্যাম্পাসে কিভাবে তাকে প্রতিনিয়ত বুলি করা হতো। ছেলেরা তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করত। অন্যদিকে তাদের জিনিস নেওয়ার জন্য বাগাস ডিকির ব্যাগ খুলতেই সেখানে তারা কাপড় মোড়ানো পাথর পায়, যে কাপড়ে কিছু একটা লেখা ছিল। জিনিসটা অনেকটা তাবিজের মতো। লেন সেটা স্পর্শ করতেই ঝটকা খায়। লেন বলে ওঠে সে এখন এসব সহ্য করতে পারছে না, সে বাকিদের ছাড়াই চলে যাবে। বাগাস তার সাথে রওনা হয়। জোনা বলে তাদের ডিকির জন্য অপেক্ষা করা উচিত, তবে লেন কারোর কোনো কথাই শোনে না। এদিকে ডিকি চলে আসে এবং এইসব কর্মকাণ্ড দেখে বেশ অবাক হয়। এই তৃতীয় চেক পয়েন্টটি পাহাড়ের চূড়ার থেকে খুব একটা দূরে না, তবে রাস্তাটা বেশ খারাপ। বাগাস যেতে যেতে লেনকে হারিয়ে ফেলে। লেনকে ধরতেই সে ছুটে যায় এবং গিয়ে দেখতে পায় লেন প্রচন্ড চিৎকার করছে। এরপর সে কাউকে বলে সে দুঃখিত যে তার আসতে দেরি হয়ে গিয়েছে। বাগাস তাকে ডাকতে থাকে, তবে সে শোনে না। সে তার মায়ের ফিসফিসানি অনুসরণ করে এগোতে থাকে। বাগাস দৌড়ে এসে তাকে ধরে ফেলে এবং পড়ে যাওয়ার হাত থেকে কোনো মতে বাঁচায়। লেন বাগাসের সাথে রাগারাগি করে এবং বলে তার জন্য দেরি হয়ে গিয়েছে। এই দল সংগ্রহ করতে করতে তাদের দেরি হয়ে যাচ্ছে। তার গতকালই এখানে আসার কথা ছিল। বাগাস জিজ্ঞাসা করে আসলে পাহাড়ের চূড়ায় তার আসার মূল কারণটা কি। লেন বলে সে আর থাকতে পারছে না, তাকে তার মায়ের কাছে যেতে হবে। বাগাস এই কথা শুনে হতবাক হয়ে যায়। সে লেনের এই মনের অবস্থার ব্যাপারে কোনো কিছু জানতোই না। সে তাকে এইসব বলতে নিষেধ করে এবং শক্ত হতে বলে। লেন বলে বাগাস জানে না তার সাথে কি হচ্ছে। এরই মধ্যে সেখানে বাকিরা চলে আসে। লেন আর কিছুই বলতে পারে না, তবে সে খুব রেগে গিয়েছিল। এখন পাহাড়ের চূড়ায় আসার আনন্দে ডিকি যখন সেলফি তুলছিল তখনই লেন ভীষণ রেগে যায় এবং বলে যে সে জোর করে যা খুশি তা কেন করতে চাইছে। ডিকি বলে লেন যদি ছবি তুলতে নাই চায় তাহলে সে সেটা সরাসরিও বলতে পারে, এটা নিয়ে ঝগড়া কেন করছে। লেন বলে ডিকি সবকিছুতেই বাড়াবাড়ি করছে। এইভাবে করে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং তা ঝগড়ায় পরিণত হয়। বাগাস দুজনকে সামলানোর চেষ্টা করে, তবে ঝগড়া আরো বেশি বেড়ে যায় এবং লেন বলে সে জানে ডিকির কাছে অভিশপ্ত সব জিনিস আছে। একথা শুনে বাকিরা জানতে চায় তার কাছে কি আছে।
ডিকি তখন তার কাছে থাকা ওই কাপড়ের টুকরোটি বের করে এবং বলে এটা সে রেখেছে যাতে করে তাদের থেকে আত্মারা দূরে থাকে। তবে লেনের মধ্যে এর উল্টোটা হচ্ছে। বাকিরা বলে তাদের সাথেও সব অদ্ভুত ঘটনা ঘটছে। লেন জানায় সে তাদের সাথে যাবে না, বরং একা যাবে। বাগাসও তার পেছন পেছন চলে যায়। লেনকে ছুটতে দেখে বাগাস জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। লেন কাঁদতে কাঁদতে বলে সে নিজেও জানে না সে কোথায় যাচ্ছে। মায়ের মৃত্যুর পর থেকে সে আসলে কিছুই জানে না, তার কারণে তার মা মারা গিয়েছে। এইসব বলেই সে কাঁদতে থাকে। তখন বাগাস তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ডিকি এখন অ্যান্ড্রিউর সাথে ঝগড়া করছিল। অ্যান্ড্রিউ তাকে তার এই তাবিজটি সম্পর্কে জিজ্ঞাসা করাতে সে ক্ষেপে যায় এবং বলে সে তার প্রয়োজনে এটি ব্যবহার করছে। বাকি দুজন সেই প্রয়োজন জানতে চাইলে সে আরো বেশি রেগে যায় এবং বলে সে তার প্রয়োজন বলতে বাধ্য নয়। এছাড়া অ্যান্ড্রিউ কোন পরিবারের এবং এখানে কি করছে তা তারা খুব ভালো করেই জানে। এইসব কিছু নিয়েই তাদের মধ্যে ঝামেলা চলছিল। এদিকে পাহাড়ের চূড়ায় বসে লেন এবং বাগাস কথা বলছিল। তাদের কথা থেকে আমরা জানতে পারি তাদের দুজনের প্রথম পরিচয় আসলে হয় ওই এতিমখানায়, যেখানে বাগাস বড় হয়েছে। প্রতিদিন বাগাস সেখানকার ছোট বাচ্চাদেরকে দেখতে যেত। সে অবাক হয়ে দেখত এতিমখানার বাচ্চারা খুব ভালো ইংরেজি জানে এবং অনেক কিছুই শিখছে। বাচ্চারা বলে এই সব কিছু তাদের শিখিয়েছে তাদের টিচার মিস লিন। তখন তার মিস লিনের সাথে পরিচয় হওয়ার আগ্রহ জাগে এবং একদিন সে লিনের কাছে যায়। এভাবেই সে লিনকে প্রথমবারের মতো দেখেছিল এবং প্রথম দেখাতেই সে লিনকে পছন্দ করে ফেলে, যা শুনে লিন একেবারেই অবাক হয়ে যায়, কেননা তার তো এই ঘটনার কথা মনেই নেই। বাগাস তাকে বোঝায় যে লেন তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, যা শুনে লেনের মনের একাকিত্ব কিছুটা দূর হয়ে যায়। একসময় সে বাগাসের কাঁধে মাথা রাখে। এতে বাগাস প্রথমে বেশ চমকে গেলেও পরবর্তীতে খুব খুশি হয়ে যায়। এমন একটা সময় নিত সে অপেক্ষায় ছিল। বেশ কিছু মুহূর্ত সুন্দর সময় কাটিয়ে এরপর বাগাস দেখতে পায় সন্ধ্যা হয়ে এসেছে। তাই সে বলে তাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। যাওয়ার আগে বাগাস লেনকে বলে সে কিছু একটা তাকে বলতে চায়। সে বলতেই যাবে তখনই লেন তার পেছনে থাকা কিছু একটা দেখে চিৎকার করতে শুরু করে। লেন বলে তার পেছনে পচং দেখতে পাচ্ছে। অন্যদিকে বাকি তিনজন একসাথেই হাঁটছিল, যার মধ্যে থেকে সব থেকে পেছনে থাকা অ্যান্ড্রিউকে কেউ একজন টেনে নিয়ে যায় এবং ডিকির সামনে ওই ভয়ানক আত্মা আসায় সে অজ্ঞান হয়ে যায়। এদিকে জোনাতো কোনো কিছু না বুঝতে পেরে সামনের দিকে হেঁটেই চলেছিল। এভাবেই কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খায় এবং দেখতে পায় তার বন্ধুরা কেউই নেই। তার জায়গায় আছে একজন বন মানুষের মতো দেখতে ভয়ানক প্রাণী। এদিকে অ্যান্ড্রিউর পেছনে পড়েছিল কুন্তিলানাক নামের এক ভয়ানক জিন। সেটি তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। এই সময় অ্যান্ড্রিউ পায়ে আঘাত পায়। ডিকের পেছনে সেই পাওনাদারের আত্মা এখনো পড়ে আছে। তাদের সবার পেছনে বিভিন্ন ধরনের ভূতপ্রেত পড়ে আছে। সেই সবের হাত থেকে বাঁচার জন্যই সকলে ছুটাছুটি করতে শুরু করে। আর এইভাবেই ছুটতে ছুটতে সবাই একত্রিত হয়। সবাই একে অপরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কিছুটা ধাতস্থ হয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে থাকে। জুনা এখনো বলে হয়তোবা তারা সবাই ক্লান্ত আর এই কারণেই এই সব কিছু কল্পনা করছে। এর মধ্য থেকে উল্লেখ্য যে বাগাসই একমাত্র ব্যক্তি ছিল যাকে কোনো আত্মা, ভূত, পিশাচ কেউই দেখা দিচ্ছিল না। এখানে হঠাৎই বাগাসের মনে পড়ে যায় তার দাদির কথা। সে পাহাড়ে আসবে শুনে তার দাদি বলেছিল যে সে যে তারিখে যাওয়ার কথা ঠিক করেছে সেই তারিখে যেন সে না যায়। সেটি হলো সুরর রাত, আর সেই তারিখে পাহাড়ে যাওয়া উচিত না। তবে সে তার দাদির কথা সেদিন শোনেনি, আর এই কারণেই এখন সে পস্তাচ্ছে। বাগাস দ্রুত নিচে নামার জন্য তাড়া দেয়। তবে লেন বলে তার নিচে নামার কোনো শক্তি নেই, তাই বাধ্য হয়ে তাদের সেখানেই তাঁবু করতে হয়। আগুন জ্বালিয়ে নিজেদের অভিজ্ঞতা নিয়ে তারা কথা বলতে থাকে যে কে কোন ভূত দেখেছে এইসব ব্যাপারে। দৃশ্য আবারও ফিরে যায় পডকাস্টের ভিডিওতে, যেখানে ডিনি এবং ডেরি এবার আন্দাজ করার চেষ্টা করছিল যে এই 5 জনের মধ্যে থেকে কে ভূত হতে পারে। তারা 5 জনেরই ভূত হওয়ার পেছনে আলাদা আলাদা যুক্তি আছে। ডিনির মধ্যে বাগাস নিজেও ভূত হতে পারে, তা না হলে সে কেন কোনো আত্মা বা ভূত দেখতে পারছে না। এখন দৃশ্য আবারও ফিরে যায় পাহাড়ে, যেখানে আমরা দেখতে পাই রাতের বেলা তারা সবাই মিলে ডিকিকে তাঁবু পাহারা দিতে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। সেখানেও তারা বিভিন্নভাবে ভয় পেতে থাকে। এ কারণেই তারা ঠিক করে যে আজ রাতে তারা সবাই এক তাঁবুতেই ঘুমাবে। অ্যান্ড্রিউ তাঁবুতে ঢোকার আগে কি যেন একটা ভাবে এবং নিচে পড়ে থাকা ডিকির তাবিজটি কুড়িয়ে নেয়। এই তাবিজটা তাদেরকে রক্ষা করতে পারছে না। এ কারণেই কিছুক্ষণ আগে ডিকি রাগ করে এটা ফেলে দিয়েছিল।
তবে অ্যান্ড্রিউ কিছু একটা মনে করে এটার সাথে রেখে দেয়। ভোরের আলো ফোটে এবং তারা আবারও পাহাড় বেয়ে নামতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা বুঝতে পারে যে তারা একই স্থানে বারবার ফিরে আসছে। ব্যাপারটা নিশ্চিত করার জন্য বাগাস সেখানে তার রুমালটা রেখে দেয় এবং আরো কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পায় যে তারা সত্যি একই স্থান দিয়ে বারবার হাঁটছে, যেন তারা কোনো গোলক ধাঁধায় আটকে গিয়েছে। অ্যান্ড্রিউ বলে তার ধারণা তারা এখান থেকে আর কখনোই বের হতে পারবে না। এভাবেই সন্ধ্যা হয়ে আসে, যে কারণে বাধ্য হয়ে তাদের আবারও তাঁবু গাড়তে হয়। তাদের খাবার দাবারও এখন শেষ হয়ে এসেছিল, তাই তাদের সাবধানে এখন সবকিছু খরচ করতে হচ্ছিল। জুনা বলে সে না খেয়ে রাতটা কাটাতে পারবে, যেহেতু তাদের খাবারের অভাব রয়েছে। এখন সবাই ঘুমাতে চলে যায়, শুধুমাত্র বাগাস এবং অ্যান্ড্রিউ বাইরে বসে থাকে। বাগাস বলে সে তার প্রিয় একটি গান গাইতে চায়। অ্যান্ড্রু গিটার বাজায় এবং বাগাস চমৎকার একটা গান গায়। গান শুনতে শুনতে তাদের প্রত্যেকের তাদের অতীতের কথা মনে পড়তে থাকে। বাগাসও তাঁবুতে চলে গেলে অ্যান্ড্রিউ সেই তাবিজটি বের করে এবং তার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বলে সে তার ভালোবাসার মানুষের জন্য হলেও এখান থেকে ফিরে যেতে চায়। তখন আমরা এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। তাদের প্রত্যেকের পেছনে যে আত্মাগুলো পড়েছিল, অর্থাৎ পচং, কুন্তিলানাক কিংবা ওই পাওনাদারের আত্মা, তারা সবাই তাঁবুর বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে। চতুর্থ দিনেও তারা একই জায়গায় বারবার ফিরতে থাকে, ফলে ওই রাতটাও তাদেরকে সেখানেই কাটাতে হয়। পঞ্চম দিনে তাদের পানি পর্যন্ত শেষ হয়ে যায়। তারা আশেপাশে কোথাও পানি খুঁজে পায় না। এছাড়াও রাতের বেলা বেশ ভয় পেয়ে লেন পচং পচং বলে চিৎকার করতে থাকে। সব মিলিয়ে বিভীষিকাময় এক পরিবেশ। পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম দিনেও একই ঘটনা ঘটে। পঞ্চম দিনে তাদের খাবার শেষ হয়ে যাওয়ায় এখন তাদের আসল যুদ্ধ শুরু হয়। তারা ঘাস, লতাপাতা, পোকামাকড় এমনকি নোংরা সব জিনিসপত্র খেতে শুরু করে। প্রতি রাতে তারা কেউ না কেউ ভূত প্রেতের নাম উচ্চারণ করে চিৎকার করতে থাকে। এদিকে বাগাস প্রচন্ড অসুস্থ হয়ে যায় নোংরা খাবার খাওয়ার জন্য। এক রাতে বাগাস বলে সে বুঝতে পেরেছে তাদের সাথে এমনটি কেন হচ্ছে। ওই রেস্তোরাঁর লোকটি বলেছিল তাদের পেছনে কিছু একটা পড়ে আছে, তাদের মধ্য থেকে কেউ হয়তো বা ভূত। এবার তাদের মধ্যে কে ভূত হতে পারে তা নিয়ে আলোচনা এবং ঝগড়া হতে থাকে। হঠাৎ করে জুনা পজেস হতে শুরু হয়। অ্যান্ড্রু ডিকির তাবিজটি জুনার মাথায় লাগিয়ে দেয়। অবশেষে জুনা কিছুটা শান্ত হয়। এরপর তারা নিজ নিজ ভূতগুলো দেখতে থাকে এবং বিভিন্ন দিকে ছুটতে আরম্ভ করে। এখন দৃশ্য বর্তমানে আসে এবং দর্শকদের উদ্দেশ্য করে বাগাস বলে যে সে হঠাৎ করে ওই দিন ভেবে দেখেছিল যে সবাই ভূত দেখতে পারছে, কিন্তু সে কেন দেখতে পারছে না। সেদিন অনেক ভেবে সে পেছনে ফিরে না তাকানোর মানে বের করেছিল। এই পেছনে ফিরে না তাকানোর মানে আক্ষরিক অর্থে পেছনে ফিরে না তাকানো না, এর মানে হলো অতীত নিয়ে পড়ে না থাকা। অতীত নিয়ে পড়ে থাকলে নিজের বর্তমান খারাপ হয়ে যায়। তারা প্রত্যেকে অতীত নিয়ে বেশ চিন্তিত ছিল, তাই তারা প্রত্যেকে এখানে ভূত দেখছিল। প্রথমে বাগাস পচঙের ভয়ে ছুটতে থাকা লেনকে খুঁজে বের করে এবং তাকে এই পুরো ব্যাপারটা খুলে বলে। বাগাস লেনকে নিজের অতীতের মুখোমুখি হতে বলে। লেনও সাহস করে তার দেখা পচঙের সামনে দাঁড়ায়। সে খুব কাছাকাছি যেতেই পচঙটি তার মায়ে পরিণত হয়। লেন কাঁদতে কাঁদতে বলে যে সবকিছু তার জন্যই হয়েছে, তাই তার মা চাইলে তাকে সাথে করে নিয়ে যেতে পারে। একথা শুনে বাগাস বেশ ভয় পেয়ে যায়। অবশেষে লেনকে বলে যে সে তাকে ভীষণ ভালোবাসে। একথা শুনে লেনের মা বলে সে লেনকে নিয়ে যেতে চায় না, বরং সে চায় লেন এমন মানুষের সাথে থাকুক যে কিনা তাকে ভালোবাসে। লেন তার মায়ের কথা শুনে হাসে এবং তার গলার লকেটটি খুলে তার মাকে পরিয়ে দেয়। এর মাধ্যমে সে তার অতীত থেকে পরিত্রাণ পায়। তার মা চলে যায় এবং সে ফিরে আসে বাগাসের কাছে। এভাবেই সফলতার সাথে সে তার ভূতের হাত থেকে রক্ষা পায়। ভূত অর্থাৎ অতীত। এরপর তারা বাকিদের ভূতের ভয়ে করা চিৎকার চেঁচামেচি শুনতে পায়। বাগাস বুঝতে পারে একে একে সবাইকে তাদের অতীত থেকে বের করে আনতে হবে। লেন এবং বাগাস চিৎকার করে তাদের অতীতের মুখোমুখি হতে বলে। প্রথমে পালা ছিল অ্যান্ড্রিউর। অ্যান্ড্রিউ তাদের কথা মতো পেছনে ফেরে এবং তার দেখা কুন্তিলানাকের সামনে যায়। সাথে সাথে ওই কুন্তিলানাক পরিণত হয় তার ভালোবাসার মানুষ মিশেলে। মিশেলের পাশে একটি ছোট্ট ফুটফুটে মেয়েকে দেখা যায়, যে কিনা তারই মেয়ে ছিল। বাচ্চাটি তাকে বাবা বলে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে সে তাকে ভালোবাসে কিনা। দৃশ্য চলে যায় অতীতে। আমরা অ্যান্ড্রিউর বাবাকে দেখতে পাই। সবকিছু জেনে তার বাবা তাকে বলেছিল যে সে যদি বাড়িতে থাকতে চায় তাহলে তার মিশেলকে ছাড়তে হবে
এ কারণে সে বাধ্য হয়ে এমনটিই করেছিল। আসলে অ্যান্ড্রিউর কিছু করার ছিল না। তার বাবা সব সময় তার ভাইয়ের সাথে তাকে তুলনা করত এবং বলতো তার কারণেই তার বাবা কখনো গর্বিত হতে পারেনি। তাই তো অ্যান্ড্রিউর বাবাকে খুশি করার জন্য সে বাধ্য হয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছিল। তবে এখন আর না, এখন সে ভালোবাসার মানুষকে বেছে নিবে এবং তার আগামীতে হওয়া বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিবে, সেই সাথে একজন ভালো বাবা, যেটা সে পায়নি। এরপর ডিকির পালা। তখন আমরা একটা রহস্য জানতে পারি। এই পাওনাদারের আত্মা পাহাড়ে আসার আগে থেকেই তার পেছনে পড়েছিল। এ কারণেই তার কাছে তাবিজ ছিল। মূলত তাকে এক তান্ত্রিক বলেছিল যে সে যদি শুরুর আগের রাতে মাদিওপুরের পাহাড়ে গিয়ে ঝর্ণায় গোসল করে প্রার্থনা করে তাহলে ওই আত্মা তার পিছু ছাড়বে। এ কারণেই সে ওই রাতে গোসল করেছিল এবং গোসল শেষে সে সকলের অগোচরে চলে যেতে চাইছিল, কারণ তার কাজ শেষ। ডিকির আত্মার সামনাসামনি গেলে সেই আত্মাটি তাকে বলে সে ঠিক মতো পাওনা যদি দিয়ে দিত তাহলে লোকটি সেদিন তার বাড়িতে যেত না এবং ওই দিনকার দুর্ঘটনায় সে মারা যেত না। মারা যাওয়ার পর তার পরিবার পথে বসে গিয়েছে, তারা ঠিক মতো খেতে পর্যন্ত পারে না। এই সব কিছু শুনে ডিকের ভীষণ মন খারাপ হয়। সে ওই আত্মাটিকে ওয়াদা করে যে তার পরিবারকে সাহায্য করবে এবং তার কাছে পাওনা টাকাগুলো সে পরিশোধ করে দিবে তার পরিবারকে দিয়ে। এভাবেই সে ওই আত্মার হাত থেকে রক্ষা পায়। এখন অন্যদিকে জুনা সেই বন মানুষের মতো দেখতে আত্মাটির সামনে দাঁড়ায় এবং জিজ্ঞাসা করে সে কি চায়। জুনা আত্মার কথা কিছুই বুঝতে পারছিল না। তখন তার বন্ধুরা তার কাছে আসে। এই বন মানুষটাকে তার পাশাপাশি সবাই দেখতে পারছিল। তারা ওই বন মানুষের ইশারা থেকে বুঝতে পারে যে সে জুনার সাথে বন্ধুত্ব করতে চায়। এটা শুনে তারা বেশ চমকে যায়, এটা ভেবে যে একটা বন মানুষের আত্মা কেন তার সাথে বন্ধুত্ব করতে চাইছে। এবার সবকিছু স্পষ্ট হয়ে যায়। বেস ক্যাম্পে হারিয়ে যাওয়া মানুষদের যে লিস্ট, সেখানে জুনার নামও ছিল। আসলে কয়েকদিন আগেই সে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। মূলত সে দেখতে অসুন্দর বলে তার কোনো বন্ধু ছিল না। কিছু মেয়ে তার টাকার জন্য শুধুমাত্র তার সাথে বন্ধুত্ব করে, এমনকি তার টাকাতেই তারা এই পাহাড়ে এসেছিল। তবে এখানে এসে তারা তাকেই ফেলে রেখে চলে যায় এবং তাদের অগোচরে সে পড়ে মারা যায়। তার লাশ পর্যন্ত কেউ খুঁজতে আসেনি। এই সব কিছু এতক্ষণ জুনা নিজেও বুঝতে পারছিল না। এখন তার সব মনে পড়ে যায় এবং সে প্রচন্ড কাঁদতে শুরু করে। অর্থাৎ এই দলের মধ্যে জুনাই ছিল আসল ভূত। এ কারণেই সেদিন কেউ তাকে দেখতে পারছিল না। তৃতীয় পয়েন্টের সবাই অ্যান্ড্রিউর ডাকে সাড়া দিলেও জুনার ডাকে কেউ সাড়াই দিচ্ছিল না। তার বন্ধুরাও সবাই এই জিনিসটা বুঝতে পেরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে সে যাই হোক না কেন, তারা তার বন্ধু আছে এবং থাকবে। তারা তাকে কখনো ফেলে যাবে না, তারা সব সময় তার যত্ন নিবে। এইসব শুনে জুনাও কাঁদতে থাকে এবং বলে তাকে এখানেই থাকতে হবে, কারণ তার মৃতদেহটি এখানেই আছে। তারা যেন সামনের দিকে এগিয়ে যায়। তখন তারা 5 বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো কিছুক্ষণ হাসি ঠাট্টা করে আর এরপর 4 জন সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে গত 7 দিন ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় তাদের আত্মীয়রা তো সকলে পাগল হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল তারা হয়তো বা আর বেঁচে নেই। উদ্ধার কর্মীরাও হার মেনে নিয়েছিল। তারা অনেক চেষ্টার পরও তাদেরকে খুঁজে পায়নি, তাই তারা তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেয়। যেটা শোনার পর সেখানে কান্নার আহাজারি পড়ে যায়। এদিকে অ্যান্ড্রু এবং লেন যখন পাহাড় থেকে নেমে আসছিল তখন নিচে এই জটলা দেখে ভীষণ অবাক হয়। মিশেল অ্যান্ড্রিউকে দেখতে পায় এবং হতবাক হয়ে যায়। সে ছুটে চলে যায় তার কাছে এবং জড়িয়ে ধরে। এদিকে লেনের এতিমখানার বাচ্চারা তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখনই বাগাসের দাদি তার কাছে ছুটে আসে এবং জিজ্ঞাসা করে তার নাতি কোথায়। লেন বলে সে উপরে আছে এবং সে নিরাপদে আছে। তারা দুজন মূলত জুনার লাশ নিয়েই আসছিল, কেননা তারা তো তাদের বন্ধুকে এইভাবে পাহাড়ে ফেলে রেখে যেতে পারবে না। এখন এরপর জুনা তাদের থেকে বিদায় জানায় এবং মুক্তির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মুক্তি ঘটে না। এই দৃশ্যটা বেশ ফানি ছিল। এখানে রেস্তোরাঁর ওই লোকটিও জুনাকে দেখতে পারছিল। কি ঘটছে তারা কিছুই বুঝতে পারছিল না। এইটুকু বলার পরই স্টুডিওতে বসা বাগাস হাসতে থাকে। ডিনি অবাক হয়ে জিজ্ঞাসা করে এই দুঃখের গল্প বলতে বলতে সে হাসছে কেন। এরপর জুনার আত্মার কি হয়েছিল। উত্তরে বাগাস জানায় যে জুনার কখনো মুক্তিই ঘটেনি, সে এখনো এখানেই আছে। একথা শুনে সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ওই সময় লেন স্টুডিওতে আসে। সবাই লেনকে জুনা ভেবে ভয়ে চিৎকার করতে থাকে। তখন বাগাস জানায় এটা জুনা নয়, বরং লেন। জুনা তো বসে আছে ডেডির কাঁধে।
ডেরি তখন আতঙ্কের সাথে বলে এই কারণেই তার কাঁধটা ভীষণ ভারী ভারী লাগছে। কি করলে জুনা এখান থেকে চলে যাবে? জুনার আত্মা এখানে ইশারা করে, যা দেখে বাগাস এবং লেন বুঝতে পারে যে জুনা মূলত চাইছে বাগাস এবং লেন যেন কাছাকাছি আসে, যেমনটি সে চেয়েছিল পাহাড়ের চূড়ায়। তবে সেটা তো আর হয়নি, তাই সে চাইছিল তারা দুজন যেন এখানেই তাদের সম্পর্কের ব্যাপারটা একসেপ্ট করে নেয়। বাগাস একটু লজ্জা পেলেও লেনি এবার নিজের মনের কথা বলে দেয় যে সে নিজেও বাগাসকে পছন্দ করে। আর এভাবেই এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি 5 বন্ধুর এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আপনিও যদি আমার মতো মুভি লাভার হয়ে থাকেন তাহলে আমরা আপনার জন্য নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।